ফাইনালি নিয়ে এলাম এই বছরের সবচেয়ে আলোচিত মুভি কালকি 2898 AD মুভির এক্সপ্লেনেশন। যারা এতদিন ধরে আমাকে বলে যাচ্ছিলে তাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। মুভির কি ইন্ট্রো দিব সেটা আসলে খুঁজে পাচ্ছিলাম না, তবে এটা বলে রাখি মুভিটা কিন্তু হেভি মজার। তাই ইন্ট্রো ছাড়াই শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। তবে তোমাদের কাজ হলো ভিডিওটাতে লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাকে সাপোর্ট করা। তো চলো শুরু করে আজকের ভিডিও। মুভির শুরু হয় মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ দেখিয়ে, যেখানে দেখা যায় যুদ্ধের শেষে এখনো সেখানে বেঁচে আছে গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। হস্তিনাপুরের সিংহাসনের জন্য কৌরব এবং পাণ্ডবদের দুই পক্ষের এই লড়াইয়ে প্রাণ যায় বহু মানুষের। অশ্বত্থামা লড়াই করেছিল কৌরবদের পক্ষ নিয়ে। যুদ্ধে নিজের বাবা দ্রোণাচার্যের মৃত্যু হলে অশ্বত্থামা তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তাই সে রেগে গিয়ে তার ব্রহ্মাস্ত্র ছুড়ে মারে অর্জুনের ছেলে অভিমন্যুর স্ত্রী উত্তরার দিকে, যার গর্ভে ছিল পাণ্ডবদের শেষ প্রদীপ। এমন যুদ্ধের নিয়ম বিরোধী কাজ করা ছিল মহা অন্যায়ের। তাই তো স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে এই পাপের কথা জানালে আক্রোশে থাকা অশ্বত্থামাও তার উপরে চড়াও হন। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে হত্যার বদলে অভিশাপ দেন। তিনি বলেন, তোমার এই পাপের শাস্তি হলো আজ থেকে তুমি অমর। সবাই পৃথিবী ছেড়ে চলে গেলেও তুমি হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবে। তোমার রোগ হবে, বয়স হবে, মরার জন্য তুমি আকুতি জানাবে, কিন্তু মৃত্যু তোমাকে স্পর্শ করবে না। তবে এই অভিশাপ থেকে তুমি তখনই মুক্তি পাবে যখন আমাকে বাঁচানোর জন্য তুমি লড়াই করবে। এই যুগের শেষে শুরু হবে কলিযুগ, যেখানে অন্যায় আর অধর্ম চরম পর্যায়ে চলে যাবে। সেই যুগে আমি আবারও জন্ম নেব দশম অবতারে, কিন্তু আমার জন্ম ঠেকানোর জন্য অসুর কালী তার সব শক্তি প্রয়োগ করবে। তখন তোমার কাজ হবে আমাকে রক্ষা করা, আর এটাই হবে তোমার অভিশাপের মুক্তির একমাত্র উপায়। এই বলে শ্রীকৃষ্ণ তার মাথা থেকে শিবমণি ছিনিয়ে নিয়ে বলে, যখন এই শিবমণি আবারও তুমি ফেরত পাবে তখন বুঝে নিও যে আমার জন্মের সময় চলে এসেছে। সেই সাথে সাথে তুমি প্রস্তুত হবে আমাকে সুরক্ষা দিতে। এই বলে শ্রীকৃষ্ণ চলে যান আর শুরু হয় কলিযুগে। এখানে বলে রাখি যে আমি মহাভারত সম্পর্কে খুব একটা ভালো জানি না, বিধায় হয়তো আমার ইনফরমেশনে ভুল হতে পারে। তাই কোনো ভুল হলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও আর সঠিক কমেন্টটা জানিয়ে দিও। এই পর্যায়ে আমরা দেখতে পাই কলিযুগের আগমন, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে নিউক্লিয়ার যুদ্ধ সবকিছুই ঘটতে থাকে। তবে অশ্বত্থামা এখনো সেই সিগন্যাল অর্থাৎ তা শিবমণির দেখা পায়নি। এভাবেই বছরের পর বছর পার হতে হতে চলে আসে 1898 সাল, যা মহাভারতের প্রায় 6000 বছর পর। এরই মাঝে অশ্বত্থামা নিজেকে গুটিয়ে নিয়ে তাপস্য ধ্যানে মগ্ন হয়ে পড়েন। এই 1898 সালে পৃথিবী একদমই চেঞ্জ হয়ে গেছে। পুরো দুনিয়াতে পানি একদম নেই বললেই চলে। চারিদিকে কেবল ধুধু বালুর শহর। সব শহর ধ্বংস হয়ে গেছে, গঙ্গার পানি শুকিয়ে গেছে, পৃথিবীর আকাশ হয়ে উঠেছে বিষাক্ত আর রক্তিম। তবে পুরো পৃথিবীর সব শহর ধ্বংস হয়ে গেলেও কেবল একটা শহর তখনও টিকে আছে, আর তা হলো কাশী। এখানে আরো একটা বিষয় জানিয়ে রাখা ভালো যে পৃথিবীর সব ধ্বংস হয়ে গেলেও একজন সুপ্রিম কাশীতে এমন একটা প্লেস বানায় যেখানে আজকের সময় সবকিছুই আছে, মানে নদী নালা পাহাড় পর্বত থেকে শুরু করে সবকিছু। ধরো এই প্লেস হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে আর একটা পৃথিবী। তবে এই প্লেস যেটাকে আমরা কমপ্লেক্স বলছি, এখানে কিন্তু সবার ঠাঁই হয় না। যাদের ইউনিট বা সহজভাবে টাকা পয়সা আছে কেবল তারাই এই দুনিয়ায় প্রবেশ করতে পারে। এই কমপ্লেক্সের মেম্বার হতে গেলে একজন মানুষের কাছে 1 মিলিয়ন বা 10 লাখ ইউনিট থাকতে হবে, যেটা কমপ্লেক্সের বাইরে যারা আছে তাদের জন্য বিশাল ব্যাপার। কমপ্লেক্সের বাইরে বিভিন্ন কাজ করে এবং কমপ্লেক্সের মধ্যে থেকে কোনো কাজের অর্ডার নিয়ে এই ইউনিট আয় করতে হয়। এছাড়াও এই শহরে এই ইউনিট বেচা কেনার মাধ্যমেই চলতে থাকে। মাঝে মাঝে কমপ্লেক্স থেকে কিছু কাজ ছাড়া হয়, যেমন কাউকে ধরা বা কোনো কিছু নিয়ে আসা। এটাকে এখানে সবাই বাউন্টি বলে। এখন এই বাউন্টির খ্যাপ মারার জন্য এক আলাদা গোষ্ঠী আছে যাদেরকে বলা হয় বাউন্টি হান্টার। মনে করো এরাই হলো এই গরিবদের কাছে ভিলেনের মতো আর কি। যাই হোক, মোটামুটি পুরো মহল আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো গল্পের টাইম লাইনে ঢোকা যাক। মুভির ফার্স্ট সিনে আমরা একদল মানুষকে দেখতে পাই ওই কাশীতে যেতে। এখনকার টেকনোলজি এতটাই আধুনিক হয়েছিল যে যেন সবকিছু এখানে অন্যরকম লাগে। এই দল কাশীতে যাচ্ছে নিজেদের আশ্রয় খোঁজার জন্য। এখানে আমরা রুমি নামের একজন লোককে দেখতে পাই। এছাড়াও রায়া নামের এই মেয়েটিকে দেখা যায় যে ছেলে সেজে দলের সাথে যাচ্ছিল। অবশ্য ছেলে সাজার একটা কারণ আছে যা আমরা একটু পরে জানতে পারি। তারা কাশীতে পৌঁছে গেলে সেখানকার বাউন্টি হান্টাররা মেয়েদেরকে আলাদা করে স্ক্যান করতে থাকে। এখানে জানা যায় যে এই স্ক্যান করার কারণ হলো কোন কোন মেয়ে ফার্টিল অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রয়েছে তা জানা। এখন বাচ্চা জন্ম দেওয়ার জন্য কেন তাদেরকে বাঁচা হচ্ছে সেটা একটু পরেই দেখা যাবে। যাই হোক, সেখানে অনেকগুলো মেয়েকে জোরপূর্বক তারা আলাদা করে নেয়, আর রায়া যেহেতু ছেলে সেজেছিল বিধায় সে ধরা খায় না। তবে এরপরেই আমরা সেই বৃদ্ধ লোকটা যার নাম রুমি তাকে দেখতে পাই একটা আন্ডারগ্রাউন্ডে যেতে। আসলে রুমি ছিল একজন আন্ডারগ্রাউন্ড রেবেল বা এজেন্ট। সাম্বালা নামে পৃথিবীতে তখন একটা গোপন স্থান ছিল যেটার খবর এই কমপ্লেক্সের কেউই জানতো না।
মূলত সাম্বালা নিজেদেরকে একটা ফোর্স ফিল্ডের মাধ্যমে এমন ভাবে লুকিয়ে রেখেছিল যাতে কেউই তাদের অস্তিত্ব খুঁজে না পায়। এছাড়াও সাম্বালায় কেবল তারাই থাকতো যারা সৎ ও ধর্মপরায়ণ ছিল। এখন সাম্বালাদের উদ্দেশ্য ছিল এমন একজন গর্ভবতী মাকে খুঁজে বের করা যার কোলে জন্ম নেবে একজন দেবতা। তাদের গ্রন্থ অনুসারে যখন পৃথিবীতে কলিযুগ চরম মাত্রায় পৌঁছাবে আর সকল গ্রহ নক্ষত্র সমান্তরালে চলে আসবে, তখন জন্ম নেবে একজন সেভিয়র যে এই দুনিয়ার সব অন্যায়কে ধ্বংস করে দেবে। সেই অনুসারে রুমি এক গর্ভবতী মেয়েকে এতদিন ধরে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আজ সে একটা মণি নিয়ে এসেছে তাকে পরীক্ষা করতে। গ্রন্থের ভবিষ্যৎ অনুসারে যদি এই মণি কোনো দেবতার গর্ভে ধারণ করা মায়ের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে সাথে সাথেই তা জ্বলে উঠবে এবং সবাই কনফার্ম হয়ে যাবে যে তাদের সময় এসে গেছে। কিন্তু ওই মেয়েটার গর্ভে ধরলেও যখন মণিটা জ্বলে ওঠে না তখন সবাই বুঝে যায় যে এখনো তাদের সময় আসেনি। তবে সেই মুহূর্তে সেখানে রেড পড়ে কমপ্লেক্সের আর্মিদের আর শুরু হয় এক ফাইটিং। সে যুদ্ধে রুমির হাত থেকে ওই পাথরটা পড়ে গেলে সেটা রায়া কুড়িয়ে নেয়। এরপরে অন্যান্য সাম্বালা রেবেলের সাথে সে ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে এই যুদ্ধে রুমি আর ওই মেয়েটা ধরা পড়ে গেলে তাদের কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাদের বিচার করার জন্য। তখন সেখানে উপস্থিত হয় এই কমপ্লেক্সের চিফ কমান্ডার মানাস। মানাস হলো কমপ্লেক্সের প্রধান রক্ষক। তাই সাম্বালা থেকে এমন গুপ্তচর এসেছে জেনে সে তাদের কাছে সাম্বালার লোকেশন জানতে চায়। কিন্তু রুমি কিংবা ওই মেয়েটা কোনো প্রকার তথ্য না দিলে মানাস দুজনকে হত্যা করে ফেলে। সেই সাথে সাথে বাকি রেবেলদের ধরিয়ে দেওয়ার জন্য 10,000 ইউনিটের বাউন্টি ঘোষণা করে। এখন এত বড় বাউন্টি বা প্রাইজ মানির লোভে কাশিতে যত বাউন্টি হান্টাররা ছিল তারা সবাই একযোগে নেমে পড়ে তাদের ধরার জন্য। তোমাদেরকে তো আগেই বলেছি যে যদি কেউ 10 লাখ বাউন্টি জমা করতে পারে তাহলে সে কমপ্লেক্সের বাসিন্দা হয়ে যাবে। তাই তো যত এমন বাউন্টি হান্টাররা রয়েছে তারা সবাই জান প্রাণ দিয়ে নেমে পড়ে এই রেবেলদের ধরিয়ে দিয়ে ইউনিট চাই করতে। তবে মুভির এই পর্যায়ে আমাদের সাথে পরিচয় হয় সবার মোস্ট ফেভারিট রেবেল হিরো প্রভাসের সাথে। মুভিতে তার নাম ভাইরাবা এবং সেও একজন বাউন্টি হান্টার। তার বহুদিনের স্বপ্ন 1 মিলিয়ন ইউনিট জমিয়ে সে কমপ্লেক্সে গিয়ে রাজার লাইফ লিড করবে। তবে ভাইরাবা এমনই এক পাবলিক যে কিনা আয়ের চেয়ে ব্যয় বেশি করে। কোনো মতন কয়েকটা ইউনিট আয় করতে পারলে সেটা পরের দিনই উল্টাপাল্টা জিনিস কিনে তা খরচ করে ফেলে। ঠিক সেভাবেই সে একদিন কিনে ফেলে কমপ্লেক্সের ফেলে দেওয়া একটা গাড়ি। এই গাড়ির মেন আকর্ষণ হলো এই রোবট অ্যাসিস্ট্যান্ট যার নাম বুজ্জি। বুজ্জির রোবট হলে কি হবে, তার বুদ্ধি আবেগ সবকিছু একদম মানুষের মতো। যাই হোক, ওই রেবেলদের ধরার অ্যানাউন্সমেন্ট পেয়ে আমাদের ভাইরাবা চলে আসে নিজের ইউনিট কেনার জন্য। এখানে নিয়ম হলো জোরজার মুল্লুক তার, তাই যে যার আগে বাউন্টি নিয়ে কমপ্লেক্সে জমা দিতে পারে সেই পেয়ে যাবে এই বাউন্টি। তাই তো এই রেবেলকে নিয়ে ভাইরাবা আর বাকি গ্যাংদের শুরু হয় এক বিশাল ক্যাচাল। মুভির এখানে যে ফাইটিং সিন দেখানো হয়েছে সেটা ছিল ব্যাপক ফানি আর ইন্টারেস্টিংও। যাই হোক, ফাইনালি ভাইরাবা সেই রেবেলকে নিজের করে নিতে সক্ষম হয় আর চলে যায়। এরপরে সিনে আমরা সেই মেয়েদের দেখতে পাই যাদের কমপ্লেক্সে ফার্টিল হিসেবে নিয়ে গিয়েছিল। এখান থেকে আমরা জানতে পারি আসলে তাদের সাথে কি করা হয়। মূলত যাদের গর্ভধারণের ক্ষমতা আছে তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হতো একটা প্রজেক্টের জন্য, যেটার নাম ছিল প্রজেক্ট কে। এই কমপ্লেক্সের যে প্রধান বা সুপ্রিম ছিল তার নাম হলো সুপ্রিম ইয়াস্কিন। সে কিভাবে এলো, কেন এলো, এগুলো পরের বিষয়। যাই হোক, এখানে মেয়েদেরকে এনে সুপ্রিম এমনই এক ফর্মুলা তাদের গর্ভে ইনজেক্ট করে যাতে তারা প্রেগনেন্ট হয়ে পড়ে। এই প্রেগনেন্ট মহিলাদের তারা খুবই আদর যত্নে লালন পালন করত। আসলে সুপ্রিমের কিন্তু বাচ্চা জন্ম দেওয়া উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল এই বাচ্চারা যখন 120 দিন বয়স হবে তখন ওই মায়ের গর্ভে এক প্রকার সিরাম উৎপন্ন হবে। এখন এই সিরামই হচ্ছে সুপ্রিম ইয়াস্কিনের প্রধান চাওয়া। তবে তাদের এই ফর্মুলা এতটাই পাওয়ারফুল ছিল যে কোনো মেয়ের পক্ষে 100 দিনের বেশি গর্ভে বাচ্চা রাখতে পারতো না। হয় বাচ্চা নষ্ট হয়ে যেত কিংবা ওই মাগুলো মারা যেত। এখন আরেক গ্রুপের মেয়েকে আমরা দেখতে পাই যাদের কালো ড্রেস পরিয়ে রাখা হতো। এরা হলো তারা যাদের উপর ফর্মুলা প্রয়োগ করা হয়েছিল ঠিকই, কিন্তু কোনো কারণবশত এরা প্রেগনেন্ট হতে ব্যর্থ হয়েছিল, যার ফলে এই মেয়েদের দিয়ে যারা প্রেগনেন্ট ছিল তাদের দেখাভাল করা হতো। এমনই এক মেয়ের সাথে আমরা পরিচয় হই যার কোড নেম সুম 88। এখানে তাকে দেখা যায় এক মেয়ের দেখাশোনা করতে। যাই হোক, মেয়েদের কাহিনী তো বোঝা গেল, কিন্তু এই সিরাম দিয়ে কি হয় এখন সেটা জানার বিষয়। এখানে আমরা দেখতে পাই কমান্ডার মানাস এক মেয়ের থেকে সিরাম এক্সট্রাক্ট করার আদেশ দিচ্ছে। যদিও বা সুপ্রিম তাকে বলেছিল 120 দিনের উপরের বাচ্চার সিরাম লাগবে তার, কিন্তু সায়েন্টিস্টরা বলছে তারা শত চেষ্টা করেও কোনো মেয়েকে 100 দিনের উপরে রাখতে পারছে না। অবশেষে বাধ্য হয়ে মানাস এই 98 দিনের প্রেগনেন্ট মেয়েটি থেকে এক বিশেষ যন্ত্রে রেখে তার থেকে সিরাম এক্সট্রাক্ট করে নেয়। তবে প্রচন্ড কষ্টে আর ধকল সইতে না পেরে মেয়েটা সিরাম দেওয়ার সাথে সাথেই মারা যায়। এরপর তারা মেয়েটাকে একটা বিশেষ ট্যানেলের মধ্যে ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে মারে। মোট কথা, এখানে মেয়েরা জাস্ট একটা সিরাম উৎপন্নের মেশিন ছাড়া আর কিছুই না। এই ঘটনার পর সায়েন্টিস্টরা মানাসকে খুব করে ধরে এটা জানার জন্য যে কেন সুপ্রিম 120 দিনের বেশি বয়সের সিরাম লাগবে। এখন এই কাহিনী মানাস নিজেও জানে না, কিন্তু সায়েন্টিস্টরা বলে যদি আসল কারণ তারা জানতে না পারে তাহলে কোনোভাবেই আমরা এই বাচ্চার বয়স বাড়াতে পারবো না। এই সব শুনে মানাস সিদ্ধান্ত নেয় সায়েন্টিস্ট
সায়েন্টিস্টদেরকে সুপ্রিম ইয়াস্কিনের সাথে দেখা করানোর। সেখানে রওনা দেওয়ার আগে সায়েন্টিস্ট আবার খেলে এক অন্য খেলা। সে ওই সিরামের বদলে এক বিশেষ সিরাম সাথে করে নিয়ে যায় ইয়াস্কিনকে মারার জন্য। যাই হোক, এরপর তারা রওনা দিলে প্রথমে তাদের সাথে দেখা হয় কাউন্সিলর বানির সাথে। বানি এরপর তাদের নিয়ে এক বিশাল লিফটে চড়ে বসে আর সেটা নিয়ে চলে যায় ইয়াস্কিনের কাছে। এরপরে আমরা দেখতে পাই সেই কাঙ্ক্ষিত ভিলেন বা ডিভিল সুপ্রিম ইয়াস্কিনকে। একদম রোগা এবং বিভিন্ন তার জোড়া লাগানো এই লোকই নাকি তাদের কমপ্লেক্সের সুপ্রিম। কোনো বিশেষ এক বলে সে পানির উপর ভেসে আছে আর তার চারিপাশে ঘুরছে 5টি বল। এই বলগুলোই তার হাতের কাজ করে থাকে। মোট কথা, সে দেখতে একদমই যাচ্ছে তাই আর ভয়ঙ্কর। এরপর মানাস তাকে ওই সিরাম তুলে দিলে দেখা যায় ইয়াস্কিন তার বুকের এক ফুটোয় ঢুকিয়ে নিজেকে চার্জ করে নিচ্ছে। তার মানে এটা পরিষ্কার যে সুপ্রিমে বেঁচে থাকার জন্য হয়তো এই সিরামগুলোই একমাত্র ভরসা। কিন্তু এবার তো সিরামে ভেজাল ছিল, তাই তো ভালো হওয়ার বদলে সুপ্রিম ধূপ করে পানিতে পড়ে গিয়ে গায়েব হয়ে যায়। কেউ তো বুঝতেই পারে না যে কাহিনী কি। কিন্তু একটু পরে সে রুদ্রমূর্তি ধারণ করে বিকট ভয়ানক ভাবে উঠে পড়ে আর ঠিকই সায়েন্টিস্টের গলা চেপে ধরে জানতে চায় যে সে কেন তাকে হত্যা করতে চাইছে। তখন সায়েন্টিস্ট তার হাতে ছুরি দিয়ে তাকে আঘাত করে, কিন্তু এই আঘাতে সুপ্রিমের কিছুই হয় না। সে জানায় এসব মৃত্যু সে অনেক আগে পার করে এসেছে। সায়েন্টিস্ট তাকে বলে, আমি মানুষদের তোর হাত থেকে বাঁচানোর জন্য তোকে মারতে চাই, কিন্তু সুপ্রিম জানায় সেই কাজ তো আমি নিজেই করছি। তোরা মানুষেরা নিজেদের জন্য প্রকৃতি ধ্বংস করেছিস, তাই আমি প্রকৃতি বাঁচানোর জন্য তোদের ধ্বংস করছি। এই বলে সে তার এক ফোঁটা চোখের জল ওই সায়েন্টিস্টকে খাওয়াতেই সে ছটফট করে মারা পড়ে। তার মানে কি বুঝতে পারছো কি ভয়ানক পাওয়ারফুল এই সুপ্রিম? এরপর সে কমান্ডারকে আদেশ দেয় যেন এবার সে যে করেই হোক 120 দিনের সিরাম তার জন্য রেডি করে রাখে। এই বলে সে আবারও তার ধ্যানে বসে। তবে এর পরের সিনে এক চমক দেখা যায়। গর্ভধারণে রিজেক্ট হওয়া সুম 88 কোনো একভাবে প্রেগনেন্ট হয়ে বসে আছে আর তার গর্ভের সন্তানের বয়স 150 দিন। যেখানে কারোর 100 দিনের উপরে বাচ্চা থাকে না, সেখানে সুমের 150 দিন মিরাক্কেল ভাবে প্রেগনেন্ট হয়ে আছে। তবে সে এই কথা কাউকে বলে না, কারণ সে চায় এই বাচ্চাকে পৃথিবীতে জন্ম দিতে। কিন্তু অমন জায়গায় তো এই কথা গোপন রাখা অসম্ভব। তাই তো সে একদিন ধরা খেয়ে যায় তার বান্ধবী লিলির কাছে। লিলি এই কথা কমপ্লেক্সে জানিয়ে দিতে চায়, কারণ এই 150 দিনের সিরাম যদি সুম তাকে দিতে পারে তাহলে তাকে তারা রানীর মতো করে রাখবে। কিন্তু সুম কোনোভাবে রাজি হয় না। তখন লিলি বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এক্সপ্লেনের এই পর্যায়ে তোমাদের থেকে 2 মিনিট সময় চাই। তোমরা তো জানোই ইতিমধ্যে বিগত সরকার বিলিয়ন বিলিয়ন ডলার পাচার ও আত্মসাৎ করে আমাদের অর্থনীতিকে একদম বসিয়ে দিয়েছে। তাই সামনের দিনগুলোতে টাকার মান কমার সাথে সাথে বাড়বে ইনফ্লেশনও। তাই যদি ইনভেস্ট করার মতন কোনো জমানো টাকা থাকে তাহলে এটাই সময় কাজে লাগানোর। আর এই ইনভেস্টমেন্টের জন্য পারফেক্ট প্লেস হচ্ছে ট্রেডিং। যারা ট্রেডিং সম্পর্কে অবগত আছো তারা তো জানোই ট্রেডিং কেমন একটা স্মার্ট স্কিল। তাই ট্রেডিং করার জন্য আমার প্রথম পছন্দ বিনোমো। বিনোমোতে রিয়েল মানি ডিপোজিট ছাড়াই তুমি $10,000 ডেমো ট্রেড করতে পারো। প্রথমে ট্রেডিং ভালো করে শিখে নাও আর ডেমো অ্যাকাউন্টে ট্রেড করতে থাকো। এরপর যখন রিয়েল মানি ডিপোজিট করার কনফিডেন্স চলে আসলে তখনই কেবল ডিপোজিট করো। তো চলো এখন তোমাদেরকে বিনোমোতে একটা ট্রেড নিয়ে দেখাই। প্রথমে বিনোমোতে ট্রেডের চার্ট ভালো করে অ্যানালাইসিস করে বুঝলাম প্রাইস এখন উপরের দিকে যাবে। তাই আমি একটা 2000 টাকার আপট্রেড নিলাম 1 মিনিটের জন্য। এখন এই 1 মিনিটে যদি মার্কেট উপরে যায় তাহলে আমি পেয়ে যাবো প্রায় 4000 টাকা। এখন 1 মিনিট অপেক্ষা করি। দেখো ফাইনালি মার্কেট উপরে উঠেছে আর আমিও প্রফিট করে ফেলেছি। এই বিনোমো অ্যাপে ডিপোজিট কিংবা উইথড্র করা অনেক দ্রুত ও সহজ, যা আমাদের সকল মোবাইল ব্যাংকিং দিয়েই করা যাবে। এছাড়াও কোনো সমস্যা হলে ডেডিকেটেড 24/7 সাপোর্ট তো থাকছেই। সেই সঙ্গে বন্ধুদের সাথে রেফার করো, পেয়ে যেতে পারো $20 পর্যন্ত বোনাস। তাই যারা আগ্রহী তারা আমার পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে বিনোমো ডাউনলোড করে শুরু করে দাও রিয়েল ট্রেডিং। এদিকে আমরা ভাইরাবাকে দেখতে পারি তার বাউন্টি নিয়ে কমপ্লেক্সের দিকে যেতে। তবে তার যে বাউন্টি আছে সে বলে, তুমি আমার হিরো, আমি বহু লোকের কাছ থেকে তোমার গল্প শুনেছি, তুমি নাকি আজ পর্যন্ত কার কাছে হেরে যাওনি, তাই প্লিজ আমাকে মুক্ত করে তোমার সাথে থাকতে দাও। তখন ভাইরাবার মন কিছুটা নরম হয়, তবে সে জানায় আমি হচ্ছে একজন সেলফিশ মানুষ, আমি কেবল আমার নিজের স্বার্থ নিয়ে ভাবি। এরপর সে জানায় কিভাবে ভাইরাবা এই কাশিতে এলো। সে যখন একদম বাচ্চা ছিল তখন যুদ্ধ তাকে অনাথ করে দেয়। সেই সময় এক ক্যাপ্টেন তাকে কুড়িয়ে নিয়ে তার সাথে নিয়ে যায়। সেই ক্যাপ্টেন ছিল এক তুখোর যোদ্ধা। সে ভাইরাবাকে সকল যুদ্ধ শেখানোর পাশাপাশি এও শেখায় যে কিভাবে এই দুনিয়ায় সেলফিশ হয়ে বাঁচতে হয়। তবে এক সময় তার ক্যাপ্টেনের বীরত্ব দেখে কমপ্লেক্স তার উপরে বাউন্ডারি ধরিয়ে দেয়। ক্যাপ্টেনের সব ভালো দিক থাকলেও সে ছিল একজন জুয়ারি। জুয়ায় সব হারিয়ে একদম শেষে সে ভাইরাবাকেও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ভাইরাবা ইতিমধ্যে শিখে গিয়েছিল যে কিভাবে সেলফিশ হতে হয়, তাই তো ভাইরাবাকে বিক্রি করার আগেই সে নিজেই ক্যাপ্টেনকে ধরিয়ে দিয়ে বাউন্ডারি নিয়ে নেয়। এই কাণ্ডে ক্যাপ্টেন না রেগে গিয়ে উল্টো অনেক খুশি হয়ে যায় তার
বুদ্ধি দেখে, কেননা এই বুদ্ধি তো এতদিন সেই শিখিয়েছিল। যাই হোক, এমন গল্প শুনে সবাই বুঝতে পারে যে ভাইরাবা কমপ্লেক্সের মধ্যে যাওয়ার জন্য কেন এত ইচ্ছা পোষণ করে। তবে ভাইরাবা ছিল বেহিসাবি এবং বাকি খাওয়ার ওস্তাদ। তার কাছে ধারের টাকা পায় না এমন কেউই বাকি ছিল না। এমনকি নিজের ঘরের মালিককে সে 10 বছর ধরে তার ভাড়া পরিশোধ করে না। এমনই এক পাওনাদার ছিল রক্সি। যদিও রক্সির ভাইরাবার উপরে কাজ ছিল, তাই তো সে টাকা না চেয়ে তার ভালোবাসা চায়। ইতিমধ্যে রক্সি জানায় সে কমপ্লেক্সে একটা জব অফার পেয়েছে, তাই আজ থেকে সে কমপ্লেক্সে চলে যাচ্ছে। এই কথা শুনে ভাইরাবা বায়না ধরে তাকে যেভাবেই হোক কমপ্লেক্সে 1 সেকেন্ডের জন্য হলেও সে যেন নেওয়ার ব্যবস্থা করে। এখন ক্রাশের অনুরোধ তো আর ফেলা যায় না, তাই সে কোনো রকম তার জন্য 1 ঘন্টার একটা পাস নিয়ে তাকে কমপ্লেক্সে প্রবেশ করাতে সক্ষম হয়। এই কমপ্লেক্সে ঢুকে ভাইরাবার অনেক দিনের আশা যেন পূরণ হয়, কিন্তু কাজের সাইডে ঢুকেছে দেখে সে কমপ্লেক্সের কিছুই দেখতে পারছিল না। তাই জীবনের ঝুঁকি নিয়ে সে সিদ্ধান্ত নেয় যা হওয়ার হবে, আমি পুরো কমপ্লেক্স ঘুরে দেখতে চাই। তাই রক্সির এক গাদা নিষেধ সত্ত্বেও সে কমপ্লেক্সে গোপনে বেরিয়ে পড়ে। এর মাধ্যমে আমরা দেখতে পাই কমপ্লেক্স এমনই এক জায়গা যেখানে সব আছে। মূলত আজকের দিনে আমাদের কাছে যা প্রাকৃতিক বা যার তেমন মূল্য অনুভব হয় না, সে সবকিছুই সেখানে রয়েছে। কেননা পৃথিবী ধ্বংসের মুখে যেখানে একটা গাছও বেঁচে নেই, সেখানে এমন একটা প্লেসকে নেহাত স্বর্গ বললেই ভুল হবে না। এখানে এসে তো ভাইরাবা যেন পাগল হয়ে যায়। সে দেখতে পায় সব বড় লোকেরা টাকার বিনিময়ে একদম বিন্দাস লাইফ পার করছে। একদিনের জন্য সে ও রক্সি মন মতো চিল করে নেয় সেখানে। তবে ফাইনালি গার্ডদের হাতে ধরা পড়লে তাকে লাথি দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়। তবে মুভির আসল কাহিনী শুরু হয় এখান থেকে। এই সময় ঘটতে থাকে সব অলৌকিক ঘটনা। একদিকে কাউন্সিলর বানি গঙ্গার মাঝে খুঁজে পায় 1000 বছরের পুরানো এক ব্রহ্মাস্ত্র, যা দেখে সে পুরোই হতবাক হয়ে যায়। অন্যদিকে সুমিকে টেকনিক্যালি ধরিয়ে দেয় তারই বান্ধবী লিলি, যার ফলে কমান্ডার মানুষ তো পুরো অবাক হয়ে পড়ে। 150 দিনের বার্তা সিরাম সুপ্রিমকে দিতে পারলে সে হয়ে উঠবে আরো শক্তিশালী। তাই তো সুমের কাছ থেকে তারা জোর করে সিরাম এক্সট্রাক্ট করা শুরু করে থাকে। এর অপর দিকে আমরা আবার ওই পিচ্চিমের রায়াকে দেখতে পাই, যে কিনা কমপ্লেক্সের লোকদের ধাওয়া খেতে খেতে এক পুরাতন মন্দিরে চলে এসেছে। এই মন্দিরে এসে তার সাথে দেখা হয়ে যায় মহাভারতের যোদ্ধা অশ্বত্থামার সাথে। হ্যাঁ, এই সেই অশ্বত্থামা যাকে মুভির শুরুতেই আমরা দেখেছিলাম। শ্রীকৃষ্ণের অভিশাপে সে বৃদ্ধ ও রোগাক্রান্ত হলেও মৃত্যু তাকে সাড়া দেয়নি। সেখানে রায়া এসে পৌঁছালে অশ্বত্থামা প্রথমে সেই পিছু নেওয়া রোবটটাকে তার লাঠি দিয়ে মেরে ফেলে। প্রায় 8 ফুট লম্বা অশ্বত্থামাকে দেখে তো রায়া একদমই চমকে ওঠে। সে বলে, তোমার মতন এমন একজন যোদ্ধা যদি আমাদের রেবেলদের সাথে থাকে তাহলে আমরাই জিতবো। কিন্তু অশ্বত্থামা এসবে মোটেও কান দেয় না, কারণ তার মাত্র একটাই অপেক্ষা, কবে শ্রীকৃষ্ণ 10ম অবতার কালকি রূপে ধরণীতে আসবে আর সে তাকে রক্ষার মাধ্যমে নিজের শাপ মোচন করবে। এদিকে ভাইরাবাও এক গণকের কাছ থেকে জানতে পারে তার লাইফেও আসতে চলেছে এক মহাবিপদ। এই সব কিছুর মাঝে সুমের গর্ভ থেকে সিরাম এক্সট্রাক্ট করা শুরু হয়ে যায়। তবে মাত্র 1 ফোঁটা সিরাম এক্সট্রাক্টের পর শুরু হয় তুলকালাম। পুরো কমপ্লেক্সের পাওয়ার কেন যেন শাটডাউন হয়ে পড়ে। এছাড়াও অশ্বত্থামার শরীরে কেমন যেন কাঁপুনি দিয়ে ওঠে। সেই সাথে সাথে কাউন্সিলর বানি যে অস্ত্রটা পেয়েছিল সেটা থেকে দৈবিক শক্তি বের হয়ে তাকে ছিটকে ফেলে দেয়। সব ঘটনা একসাথে ঘটার মানে আমরা বুঝতে পারি আজ কিছু হতে চলেছে। ইতিমধ্যে সবাই খেয়াল করে ওই মেশিনের মধ্যে সুম আর নেই। আসলে তার এক্সট্রাক্ট শেষ হওয়ার আগে তাকে চ্যানেলে ফেলে দেওয়া হয়েছে। সে প্রায় মরতেই যাবে, কিন্তু ঠিক সেই সময় তাকে বাঁচিয়ে ফেলে তারই বান্ধবী লিলি। হ্যাঁ, লিলি আসলে তাকে ধরিয়ে দিয়েছিল যাতে এভাবে তাকে সে বাঁচিয়ে নিতে পারে। মূলত লিলিও হলো একজন সাম্বালার আন্ডার কভার এজেন্ট। সে এতদিন ধরে এমন কারোর জন্য অপেক্ষা করছিল যার পেটে 150 দিনের বেশি কোনো বাচ্চার জন্ম নিতে পারে। আসলে সাম্বালার সবাই মানত এমন কারো পেটে জন্ম নেবে একজন দেবতা। তাই তো সে টানেলের গোপন রাস্তা দিয়ে সুমকে কমপ্লেক্স থেকে বের করতে শুরু করে। অন্যদিকে অশ্বত্থামারও সব সংকেত মিলে যায়। গঙ্গার পানি শুকানো, নক্ষত্রের পজিশন এবং সবশেষ রুমির কাছ থেকে কুড়িয়ে পাওয়া সেই পাথরটি যেটা আজ নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। হ্যাঁ, এটাই হলো সেই শিবমণি যা অশ্বত্থামার কাছ থেকে কেড়ে নিয়েছিল শ্রীকৃষ্ণ। ঠিক তার কথা মতো অশ্বত্থামার কাছে ঘটনাক্রমে আবারও ফিরে এলো শিবমণি। আর এর মানে হলো সময় এসে গেছে অশ্বত্থামার। সে সাথে সাথেই ওই শিবমণি আবারও নিজের মাথায় পড়ে নিলে মুহূর্তে তার সব ক্ষত আর রোগ সেরে হয়ে ওঠে সে পুরাতন যোদ্ধা অশ্বত্থামায়।
আর এক মুহূর্ত দেরি না করে সে বেরিয়ে পড়ে অনাগত ভগবানকে রক্ষা করতে। অন্যদিকে সুমিকে লিলি পার করে দিতে পারলেও সে এমন এক স্থানে এসে পড়ে যেখানে আগুনের জন্য আর বের হওয়ার রাস্তা ছিল না। কিন্তু সুমের মনে একরাশ সাহস নিয়ে সে আগুনের মধ্যে দিয়ে যেতে থাকে। আসলে তার পেটে সুমতি ধারণ করেছিল শ্রীকৃষ্ণের দশম অবতার কালকিকে, তাই তো আগুনের সাধ্য হয় না দেবতাকে স্পর্শ করার, ফলে কোনো আগুনের আঁচ ছাড়াই সে বেরিয়ে আসতে সক্ষম হয়। এখানে সাম্বালার কমান্ডাররা তার জন্য অপেক্ষা করছিল। ফাইনালি ভাইরাবাকে দেখা যায় তার হাতের ইশারাতেই হঠাৎ বিদ্যুৎ চমকাতে এবং বিশাল এক দেওয়াল তার উপর পড়তে। কিন্তু অবাক করা কাহিনী হলো ভাইরাবার এক হাত দিয়েই তা থামিয়ে দেয়। এই কাণ্ড দেখে সবাই হা হয়ে যায়, এমনকি ভাইরাবা বুঝতে পারে না যে কি হচ্ছে তার সাথে। কিন্তু সে এটা বুঝে যায় যে সে আর আগের মতো নেই, তার মধ্যে চলে এসেছে এক দৈব শক্তি। এই সব ঘটনার মানে হচ্ছে কালী যুগে আসতে চলেছে কালকি। যাই হোক, এই সময় সুমকের রেবেল গ্রুপ নিয়ে পাড়ি জমায় সাম্বালার দিকে, কেননা সাম্বালাই একমাত্র স্থান যেখানে তাকে সুরক্ষিত রাখা যাবে। তবে সুমের পালিয়ে যাওয়ার খবর কমপ্লেক্সে পৌঁছাতেই তারা সুমের উপরে 1 মিলিয়ন ইউনিটের বাউন্টি লাগিয়ে দেয়। তার মানে যে মেয়েকে ধরতে পারবে সে পেয়ে যাবে কমপ্লেক্সে ঢোকার অ্যাক্সেস। এমন জ্যাকপটের খবর পেয়ে দলে দলে সব বাউন্টি হান্টাররা হুমড়ি খেয়ে পড়ে তাকে ধরার জন্য। ইতিমধ্যে ভাইরাবার কাছেও এই খবর চলে গেলে সে তো খুশিতে আটখানা হয়ে পড়ে, কেননা এটাই তার ফাইনাল সুযোগ কমপ্লেক্সে ঢোকার। যাই হোক, পুরো বাউন্টি হান্টাররা তাদের উপরে একের পর এক হামলা চালায়। গাড়ির ভিতরে থাকা কায়রা ও জিসান অনেক ট্রাই করতে থাকে তাদের হাত থেকে উদ্ধার হওয়ার জন্য, কিন্তু এই যুদ্ধে কায়রা নিজেকে বিসর্জন দিয়ে সুমিতিকে বাঁচিয়ে নেয়। বলে রাখি, সুম 88 থেকে কায়রায় তার নাম দেয় সুমতি। এরপর তাদের জন্য আর শেষ রক্ষার কেউ না থাকলে তখনই সেই মুহূর্তে হাজির হয় দেবতার রক্ষী অশ্বত্থামা। 8 ফুট উঁচু অশ্বত্থামা তার হাতে থাকা লাঠি দিয়ে একে একে সবগুলোকে গুড়িয়ে দিতে থাকে। একজন মহাভারতের যোদ্ধা, তার সাথে কি এই জামানার কেউ পেরে উঠতে পারে? তবে ঠিক সেই মুহূর্তে এন্ট্রি হয় হিরো রূপে ভিলেন ভাইরাবার। ভাইরাবার ম্যানিপুলেশন পাওয়ার ছিল, যেখানে সে একাই অনেকগুলো কপি হয়ে ধোকা দিতে পারত। এছাড়াও কাল তার অন্যরকম পাওয়ারের অধিকার হওয়ার কারণে শুরু হয়ে যায় অশ্বত্থামা আর ভাইরাবার এক তুখোড় লড়াই। মুভিতে এই লড়াই এমন কড়া লেভেলে দেখানো হয়েছে যার কোনো এক্সপ্লেনেশনই হয় না। মোট কথা যাকে বলে শেয়ানে শেয়ানে লড়াই। মহাভারতের যোদ্ধাও যেন এই 6 ফুটের ভাইরাবার সাথে কোনোভাবেই পেরে ওঠে না। তবে এভাবে টানা লড়াইয়ে ফাইনালি অশ্বত্থামা সক্ষম হয় ভাইরাবাকে বশ মানাতে, এবং এরপর তারা সবাই মিলে চলে যায় সাম্বালায়। এদিকে কাউন্সিলর বাণী মানাসকে ডেকে এনে দেখা যে তারা যে অস্ত্রটি কাল পেয়েছে সেখানে কেউ আজকে হাতই দিতে পারছে না। তার মানে হলো এটা একটা ব্রহ্মাস্ত্র, যার নাম গাঞ্জিভ। এই গান্ডিভ স্বয়ং ব্রহ্মা বানিয়েছিলেন, যা দিয়ে দেবতাদেরও পরাজিত করা যেত। এটা কেবল সেই চালাতে পারবে যিনি দেবতাদের শক্তি ধারণ করে। এছাড়াও সে সেখান থেকে জানতে পারে যে এক বিশাল লম্বা লোক যার মাথায় মণি আছে, সে ওই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে গেছে। তখন বনি সাথে সাথে বুঝে যায় যে এটাই হলো অশ্বত্থামা। পুরাণের ভাষ্য মতে অশ্বত্থামা আবারও জেগে উঠেছে আগত দেবতাকে রক্ষা করার জন্য। সে বুঝে যায় কলিযুগ শেষ করতে অবতার নিচ্ছে কালকি। এখন তারা যদি এই জন্মকে কোনোভাবে আটকাতে পারে তাহলে এই কলিযুগ আরো 6000 বছর লেট করে আসবে। তাই সে মানসকে নির্দেশ দেয় যেভাবে হোক সে যেন মেয়েটাকে ধরে নিয়ে আসে। অন্যদিকে অশ্বত্থামা সহ সবাই পৌঁছে যায় সাম্বালায়। সাম্বালায় সুমিতিকে দেখে সবাই বুঝে যায় যে তাদের গ্রন্থে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটাই আজ সত্যি হতে চলেছে। সুমিতি হচ্ছে তাদেরই দেবী মা, যার গর্ভে আছে শ্রীকৃষ্ণের অবতার কালকি। তাই তো তার আগমনে 100 বছর পর পুরো সাম্বালায় অঝোর ধারায় বৃষ্টি নামে। সবাই সুমতিকে রানীর হালে রাখতে শুরু করে। এরপর দেখা যায় রায়া আর অশ্বত্থামা বসে গল্প করছিল, যেখানে রায়া বলে, তোমার হাতের এই নর্মাল লাঠিটা ফেলে দাও তো, আমরা ভালো কোনো একটা হাইটেক অস্ত্র নিয়ে নেব। যবে অশ্বত্থামা জানায় এটা কোনো সাধারণ অস্ত্র নয়, এটা হলো এক ব্রহ্মাস্ত্র, যার মালিক ছিল তারই বন্ধু কর্ণ। সে তখন মহাভারতের ফ্ল্যাশব্যাক বলতে শুরু করে, যেখানে দেখা যায় তার এবং ব্রহ্মাস্ত্র গান্ডিবধারী কুন্তী পুত্র অর্জুনের লড়াই। যদিও এই গান্ডিবের শক্তির কাছে অশ্বত্থামা ছিল নেহাতি একজন অসহায় ব্যক্তি, তবে সেই সময় তারই বন্ধু কর্ণ এসে তাকে রক্ষা করে। এই লাঠিটা এতটাই পাওয়ারফুল ছিল যে যেটা অর্জুনের গান্ডিবের চেয়েও অনেক শক্তিশালী। কিন্তু এখন এই অস্ত্রের কোনো মূল্য নেই, কেননা শুধুমাত্র কর্ণের ছোঁয়াতেই এই অস্ত্র অ্যাক্টিভ হবে। এই সব শুনে রায়ার যেন কিছুতে বিশ্বাস হতে চায় না। ওদিকে দেখা যায় ভাইরাবা এই যুদ্ধে হেরে যাওয়ার পাশাপাশি কমপ্লেক্সের গার্ডদেরকে সহযোগিতা না করার কারণে ভাইরাবাকে কমপ্লেক্স থেকে আজীবনের জন্য ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হয়। সেই সাথে সাথে তার জমানো সব ইউনিটই জব্দ করে নেওয়া হয়। এই কাণ্ডে ভাইরাবা তার শেষ আশাও হারিয়ে ফেলে সবকিছু ছেড়ে দিয়ে চলে যায়। মনমরা ভাইরাবা যখন সব আশা ছেড়ে দেয় তখন ওই যে সাম্বালার এক রেবেলকে সে ধরে এনেছিল সে বলে, ভাইরাবা তুমি তো হিরো, তুমি আমার সাথে সাম্বালায় চলো, কারণ ওখানে সবাই তোমাকে অনেক আদর করবে। এই কথা শুনে ভাইরাবার মনে একটা কুবুদ্ধি চালু হয়,
কারণ একমাত্র এই ছেলেটাই তাকে পারবে আবারও তার মিশন শেষ করতে। কারণ সাম্বালার বাসিন্দা ছাড়া কারোরই জানা ছিল না যে এই সাম্বালা কোথায় লুকিয়ে আছে। যাই হোক, এবার ভাইরাবা তার গাড়িকে আরো অনেক বেশি আপডেট করে নেয় ফাইনাল ব্যাটেলে যাওয়ার জন্য। সেই সাথে সাথে কমান্ডার মানাসকে বলে, আমি একমাত্র পারবো সেই জায়ান্ট যোদ্ধার সাথে ফাইট করতে, তাই যদি আমি তোমাকে সুমতি এনে দিই তাহলে আমার ব্ল্যাক লিস্ট তুলে নিয়ে আমাকে কমপ্লেক্সে জায়গা দিতে হবে। এই অফারে মানাস তো খুব খুশি মনে তাকে রাজি হয়ে মিশনে যেতে বলে। এরপর ভাইরাবা আর তার আপডেটেড গাড়ি নিয়ে ওই ছেলের মাধ্যমে সোজা চলে যায় সাম্বালায়। প্রথমে সবাই তাকে আটকাতে চাইলেও ছেলেটা জানায় যে সে আমাদের পক্ষে লড়াই করতে এসেছে, ফলে কেউই আর তাকে চেক না করে প্রবেশ করতে দেয়। কিন্তু একটু পরে শুরু হয়ে যায় ভাইরাবার তাণ্ডব। সে সুমতিকে নিয়ে যাওয়ার জন্য আবারও যুদ্ধ শুরু করে দেয়। তবে সুমতিকে নিতে হলে তাকে হারাতে হবে অশ্বত্থামাকে। শুরু হয় এক কড়া লেভেলের ফাইট। তবে এরই মাঝে ঘটে যায় এক অন্য কাহিনী। ভাইরাবাকে ট্র্যাক করতে করতে সেখানে চলে আসে পুরো কমপ্লেক্সের ফোর্সরা। তারা জেনে যায় সাম্বালা কোথায় লুকিয়ে আছে। এর জন্য সেই ফোর্স শিল্ডের বাইরে এসে তারা একের পর এক মিসাইল লঞ্চ করে তা ডিস্ট্রয় করে দিতে থাকে। কিন্তু কিছুতেই কিছু না হলে শেষে মানাস এমন এক বিধ্বংসী পাওয়ার লঞ্চ করে যাতে পুরো পাওয়ার শিল্ড ভেঙে সাম্বালা হয়ে পড়ে একদম অরক্ষিত। ইতিমধ্যে সাম্বালার সকল ফাইটাররা প্রস্তুতি নেয় তাদের জীবনের ফাইনাল ব্যাটেলের জন্য। এখানের এই দৃশ্য দেখে আমার ব্ল্যাক প্যান্থার মুভির কথা মনে পড়ে যায়। হয়তো সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে এটা করা হয়েছে। যাই হোক, একদিকে ভাইরাবা আর অশ্বত্থামার লড়াই, আর অন্যদিকে কমপ্লেক্স বনাম সাম্বালার ফাইটিং। ভাইরে ভাই, পুরো মুভির মধ্যে এখানে যে লেভেলের ভিএফএক্স, অ্যানিমেশন আর স্ক্রিন প্লে দেখানো হয়েছে তা এক কথায় টপ নচ। প্রচুর ফাইটিং এর মধ্যে মানাস কোনোভাবে সুমতিকে ক্যাপচার করে নিতে সক্ষম হয়, কিন্তু এরই মাঝে মরিও মিশে তার জীবন দিয়ে তাকে উদ্ধার করে নেয়। এর ফলে সুমতি উপর থেকে পড়ে যেতে থাকলে প্রথমে অশ্বত্থামা আর ভাইরাবা দুজনই এক অস্থিরভাবে তাকে বাঁচিয়ে নেয়। তবে বাঁচিয়ে নিলে কি হবে, ঠিকই মানাস এসে এমন এক বেড়াজাল অশ্বত্থামাকে আটকিয়ে ফেলে যে তার আর কিছুই করার থাকে না। ওদিকে ভাইরাবাও আঘাত খেয়ে ইতিমধ্যে সে বেহুশ হয়ে পড়ে আছে। ফলে সুমতিকে নিয়ে ফাইনালি সে কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু আসল কাহিনী এবার শুরু হয়। সাম্বালার এক গাছের পাতা পড়ে অশ্বত্থামার সেই লাঠির উপর, আর ওই লাঠিটি এবার স্পর্শ পায় ভাইরাবার। মুহূর্তেই এই সাধারণ লাঠি হয়ে পড়ে এক ব্রহ্মাস্ত্রে। ভাইরাবার উপরে যেন এক দেবতা ভর করে বসে। সে তার ব্রহ্মাস্ত্র দিয়ে টপাটপ সবাইকে উড়িয়ে দিতে শুরু করে। এই দৃশ্য দেখে অশ্বত্থামা পর্যন্ত হা হয়ে পড়ে। যে অস্ত্র কেবল একজন দেবতা চালাতে পারে সেটাই সাধারণ মানুষ কিভাবে চালাচ্ছে। এদিকে ভাইরাবার তার ব্রহ্মাস্ত্র দিয়ে ছুটে যায় মানাসের দিকে। মানাসও তার ফুল পাওয়ার দিয়ে ভাইরাবাকে আটকাতে চায়, কিন্তু এই ব্রহ্মাস্ত্রের কাছে মানুষের অস্ত্র কোনো কিছু করতে পারে না। অসাধারণ এক সুপার পাওয়ার দিয়ে ভাইরাবা তাকে ফাইনালি হত্যা করতে সক্ষম হয়। এই সিনটা পুরো মুভির মধ্যে এতটাই অসাম ছিল যে যা ভাষায় প্রকাশ করা যায় না। সব শেষ হয়ে গেলে ফাইনালি ভাইরাবা সুমিতিকে নিয়ে আসে, কিন্তু ঠিক সেই সময় বুজ্জি তাকে ভাইরাবা বলে ডাক দিলে হঠাৎ করেই যেন ভাইরাবার ঘোর কেটে যায়, যার ফলে আবার সে হয়ে পড়ে আগের চালাক চতুর ভাইরাবাতে। এরই মধ্যে সে যখন দেখতে পায় আরে বাউন্টি তার কোলে, তখন সে এক মুহূর্ত দেরি না করে সুমিতিকে কিডন্যাপ করে নিয়ে যেতে চায়। কিন্তু সুমিতির রক্ষক অশ্বত্থামা ঠিকই তাকে ঠেকানোর অনেক চেষ্টা করতে থাকে। সেই সাথে সে বলতে থাকে, বন্ধু দয়া করে আমার কথা শোনো। কিন্তু ভাইরাবা ঠিকই সুমিতিকে নিয়ে পাড়ি দেয় কমপ্লেক্সের দিকে। ঠিক সেই সময় রায়া এসে প্রশ্ন করে, আচ্ছা একে তুমি বন্ধু বললে কেন? এই লোকটা আসলে কে? তখন অশ্বত্থামা যা বলে তা যেন আমার মাথা ঘুরিয়ে দেয়। মহাভারতের সেই যুদ্ধের ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি যখন গান্ডীব হাতে অর্জুন অশ্বত্থামাকে হত্যা করতে চাইছিল, ঠিক সেই মুহূর্তে আরো একটা ব্রহ্মাস্ত্র এসে তার গান্ডীবকে থামিয়ে দেয়। স্বয়ং ব্রহ্মার বানানোর অস্ত্রের মোকাবেলা করা মানে তুমি বুঝতে পারছো? ঠিক তখনই আমরা দেখতে পাই সেই অর্জুনকে হারানো ব্রহ্মাস্ত্রের মালিক দেবতা পুত্র কর্ণকে। এই সেই কর্ণ যে ছিল আচার্যা পুত্র অশ্বত্থামার মিত্র। আরো অবাক করার ব্যাপার হলো কর্ণ কিন্তু ছিল অর্জুন আর পঞ্চপাণ্ডবদেরই বড় ভাই, কিন্তু ভাগ্যের পরিক্রমায় তিনি এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। এখানে দেখা যায় অর্জুনের ছোড়া গান্ডীব আর কর্ণের ছোড়া বিজয় ধানুষের এক মহাকাব্যিক সংঘর্ষ, যাতে পুরো যুদ্ধক্ষেত্রে এক বিশাল ইম্প্যাক্টের সৃষ্টি হয়। এই ইম্প্যাক্টে অর্জুনের রথ 2 কদম পিছিয়ে চলে যায়। এরপর অর্জুন তার ব্রহ্মাস্ত্র ছুড়ে মারলে সেটা খালি হাতে কর্ণ ঠেকিয়ে দেন, তবে এতে করে তার রথ পিছিয়ে যায় 10 কদম। এই সময় অর্জুন তার রথের সারথি শ্রীকৃষ্ণকে বলেন, দেখেছো কেশবা, ওর অস্ত্রের আঘাতে আমার 2 কদম পিছিয়েছে, কিন্তু আমার গান্ডীবে সে 10 কদম পিছিয়েছে। এবার বলো কে বেশি শক্তিশালী? জবাবে শ্রীকৃষ্ণ বলেন, তোমার রথ স্বয়ং অগ্নি দেবতার তৈরি, এছাড়াও তোমাকে
তোমাকে রক্ষা করছে শ্রী হনুমান। এর উপরে আমি, যে কিনা 3 লোকের প্রভু, সে তোমার রথের সারথি হওয়ার পরেও তোমার রথ 2 কদম পিছিয়েছে। এর মানে জাস্ট চিন্তা করো, যে তোমার সামনে রয়েছে সে কোনো সাধারণ যোদ্ধা নয়। তার চোখে রয়েছে সূর্য দেবতার তেজ, আর হাতে রয়েছে বিজয় ধানুষ। তাকে হারানো এত সোজা নয়, কারণ সে হলো সূর্যপুত্র কর্ণ। এই সব ঘটনার মধ্যে ঠিকই এমন এক টানটান মুহূর্ত দিয়ে মুভির সিন এখানেই শেষ হয়। তবে ফাইনাল এন্ডিং কিন্তু এখনো বাকি। সেই সিনে আমরা আবারও দেখতে পাই সুপ্রিমকে। ওই যে সুমতির পেট থেকে যে 1 ফোঁটা সিরাম এক্সট্রাক্ট করা হয়েছিল, এবার সেই 1 ফোঁটায় দেওয়া হয় সুপ্রিম ইয়াস্কিনকে। তবে এই 1 ফোঁটা সিরাম পেয়ে ইয়াস্কিনের যা হয়, ভাইরে ভাই, জাস্ট কল্পনার বাইরে। মুহূর্তেই সেই রোগা পাতলা ইয়াস্কিন হয়ে ওঠে একদম তরতাজা। এই ইয়াস্কিন যেন এক অসুরের মতন শক্তি ধারণ করে নেয়। তার মানে তো বুঝতেই পারছো কেন এতদিন সে 150 দিনেরই সিরাম খুঁজছিল। সে জানতো কেবলমাত্র দেবতার জন্মগর্ভেই এতদিনের সিরাম সে পাবে, আর এই সিরামের 1 ফোঁটা দিয়েই সে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে গান্ডিভকে কেউ স্পর্শও করতে পারে না, সেটাকে সে এক হাতে তুলে নিতে সক্ষম হয়। উফ, মুভির লাস্টে যে এমন লেভেলের টুইস্ট থাকবে তা ছিল কল্পনার বাইরে। ঠিক এমনই এক ইন্টেন্স মুহূর্ত দিয়ে শেষ হয় কালকির পার্ট 1 মুভিটি। হয়তো নেক্সট পার্টে আমরা দেখতে পাবো অর্জুন আর কর্ণের মধ্যে ফাইটিং, সেই সাথে সাথে ইয়াস্কিনের শক্তি সহ আরো অনেক কিছুরই দেখা মিলবে। সেকেন্ড পার্ট এখনো রিলিজ হয়নি, তবে যখনই রিলিজ হবে তখনই আমি হাজির হয়ে যাব তার এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।